আমি দেববর্ণা মুখার্জি স্বয়ংপ্রভার তরফ থেকে ইগনোর রিজিওনাল অফিস থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিক BHIC 103 এর ইউনিট 2 কুষাণ। কুষাণদের কথা বলতে গেলে প্রাচীন ভারতের ইতিহাসে কুষাণদের সম্পর্কে জানতে গেলে আমাদের বেশ কয়েকটি দিকের উল্লেখ না করলেই নয়। যেরকম আমি বেশ কয়েকটা ডিভিশন করে বেশ কয়েকটা স্তরে আমি কুষাণ সম্পর্কে আজকে আলোচনা করব। যার মধ্যে প্রথমেই আমি আলোচনা করব কুষাণদের উৎপত্তি সম্পর্কে। কুষাণদের উৎপত্তি সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে প্রাচীন ভারতের ইতিহাসে বিদেশি কুষাণ রাজারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই কুষাণরা ছিলেন বিখ্যাত ইউচি বংশের শাখা। তারা প্রধানত বিভিন্ন দিককার ইতিহাস, যে সমস্ত ঐতিহাসিক দলিল থেকে আমরা চীনের ইতিহাস বা বলা যেতে পারে তিব্বতের ইতিহাস, এগুলি থেকে আমরা কুষাণ সম্পর্কিত ইতিহাসগুলি আহরণ করি এবং এগুলোর মধ্যে থেকে বেশ কয়েকটি ঐতিহাসিক তথ্য আমরা বের করে আনতে পারি। এবং এগুলি হলো পানপুর তথ্য এবং বিভিন্ন ধরনের ট্রাভেলস অফ চ্যাংকিয়েন এবং এছাড়াও চৈনিক ঐতিহাসিকদের রচনা থেকেও আমরা জানতে পারি যে ইউচি জাতির শাখা কুষাণরা চীনা তুর্কিস্তানের পাহাড়ি এলাকার অঞ্চল থেকে খ্রিস্টপূর্ব 2য় শতকে বসবাস করত। ওই অঞ্চল থেকে 165 খ্রিস্টপূর্ব নাগাদ তারা পরাস্ত হয়ে বিতাড়িত হয়। প্রতিবেশী উপজাতির লোকেরা ওই অঞ্চল আক্রমণ করেছিল এবং এরা হিন্দু নামে পরিচিত ছিল। ইউচি জাতির নেতারা এরা হত্যা করেছিল। এই ইউচি নেতার বিধবা এদের নেতৃত্ব গ্রহণ করেন এবং পশ্চিমের অভিপ্রায়ন ঘটিয়ে এদের নেতৃত্ব প্রদান করেন। এই সময় ইউচি উপজাতির লোকেরা টাকলানামা মরুভূমির উত্তর দিক অঞ্চল থেকে আসে। এদের সঙ্গে ইলি নদী এবং অন্যান্য বিভিন্ন ধরনের নদীর শাখা নদীগুলির উপত্যকায় বসবাস করতে শুরু করে। একটি উপজাতির সঙ্গে এদের সংঘাত হয় এবং এই উপজাতির নাম ছিল উসুম। ইউচি উপজাতি উসুমদের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়। তাদের নেতা এদের হাতে নিহত হন এবং ক্রমে দেখা যাচ্ছে ইউচি উপজাতি ক্রমাগত পশ্চিম দিকে অভিপ্রায়ণ ঘটায় এবং একটি ক্ষুদ্র শাখা দক্ষিণ দিকে অগ্রসর হয়ে তিব্বত সীমান্তে পৌঁছে যায়। ইউচিদের মূলত একটি শাখা ক্রমাগত পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে এবং সিরদরিয়ার তীরে এসে শব্দের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। অর্থাৎ এই সময় থেকে দেখা যাচ্ছে শক, কুষাণ প্রভৃতি উপজাতিদের মধ্যে একটা সংঘর্ষের ইতিহাস রচিত হচ্ছে। সিং নদীর ধারে এরা বসতি গড়ে তোলে। শকরা পরাস্ত হয় এবং ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে এরা আশ্রয় করতে বাধ্য হয়। ইউচি উপজাতির শকদের বিরুদ্ধে সাফল্য লাভ করেছিল এবং তাদের অঞ্চল দখল করে তারা বসতি স্থাপন করেছিল। দীর্ঘকাল ওই অঞ্চলে টিকে থাকতে না পারায় উসুম উপজাতিরা নিহত প্রধানদের পুত্র হিন্দু উপজাতির লোকেদের সহায়তা নিয়ে ইউচি উপজাতির লোকেদের সিরদরিয়া অঞ্চল থেকে ক্রমশ বিতাড়িত করা হয়। এই অঞ্চলে তারা শকদের কাছ থেকে অধিকার করে নিয়েছিল। ইউচি উপজাতির আরো পশ্চিম দিকে অগ্রসর হতে বাধ্য হয় এবং ক্রমশ দেখা যায় এরা অক্সাস নদীর দক্ষিণ দিকে তারা অভিপ্রয়াণ ঘটাচ্ছে। এই অক্সাস নদীর দক্ষিণ দিকে তারা অভিপ্রয়াণ ঘটিয়ে ক্রমে শকদের পরাস্ত করেছিল এবং তাদের অপর একটি শাখা একদিকে ইউচি উপজাতি এবং অন্যদিকে শকদের হাতে পরাস্ত হয়ে অন্যদিকে তারা ব্যাকট্রিয়ার উপর নিজেদের অস্তিত্ব স্থাপন করে। ওই অঞ্চলের মানুষজন ছিল বণিক সম্প্রদায় গোষ্ঠী এবং যুদ্ধ করতে তারা জানতো না এবং এদের মধ্যে ঐক্যের অভাব ছিল। ইউচি উপজাতির লোকেরা এদের উপর সহজে নিজেদের প্রভুত্ব বিস্তার করতে পেরেছিল। অক্সাস নদীর উত্তরে এরা নিজেদের রাজধানী স্থাপন করে এবং সেই রাজধানীর নাম হয় বুখারা। চ্যাংকিয়ানের 128 থেকে 126 খ্রিস্টপূর্ব নাগাদ এদের রাজধানীতে এসে উপস্থিত হওয়ার কথাও জানা যায় এবং ক্রমে এরা যাযাবর জাতি ছিল এবং তারা চীনাদের দিকে রওনা দিতে থাকে এবং নিজেদের রাজ্যকে এরা 5টি ক্ষুদ্র রাজ্যে বিভক্ত করে নেয়। যথা বলা যায় যে জুমি, চুয়াংগি, কুয়াংগাইয়া এবং হিতু এবং কাউফু। ফান ই লিখিত হান রাজবংশের শেষ পর্যায়ে এসে জানা যাচ্ছে যে এই ঘটনার প্রায় 100 বছরেরও অধিক সময় নিয়েছিল এবং পরে কুষাণরা শক্তিশালী হয়ে আরো 4টি উপজাতিতে বিভক্ত হয়ে যায়। কুষাণরা প্রধানত নিজেদেরকে রাজা বলে ঘোষণা করে। অন্য 4 জন দলপতিও এই সময় পরাস্ত হয় এবং কাবুলের কাছে এসে তারা নিজেদের বসতি স্থাপন করে। কিপিন অধিকৃত হয় এবং সমগ্র অঞ্চলের উপর কুষাণদের একটি আধিপত্য স্থাপিত হয়। কুষাণদের যে সকল নেতা এই সময় খুব গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার লাভ করে
করেছিলেন, তাদের মধ্যে কিউ সিউ কিউ, এবং ইনি হলেন কুষাণ নেতা প্রথম কুজল কোৎফিসেস, এবং ইনি ছিলেন পরবর্তীকালে দীর্ঘজীবী, 80 বছরেরও বেশি তার বয়স হয়েছিল এবং এরপর তার মৃত্যু হয়। তার পুত্র হলেন ভীম কোৎফিসেস বা দ্বিতীয় কোৎফিসেস। এই দ্বিতীয় কোৎফিসেস বেশ বিশেষ গুরুত্ব অর্জন করেছিলেন কুষাণ যুগে এসে। তিনি শাসনের জন্য একজন গভর্নর নিয়োগ করেন এবং সম্ভবত এই শাসনের সময়ই দেখা যায় যে সম্ভবত পাঞ্জাব অঞ্চল, এর সাথে সাথে তিনি বিভিন্ন আরো অঞ্চল দখল করেছিলেন। এই সময় থেকে কুষাণরা ক্রমশ শক্তিশালী হতে শুরু করেন এবং প্রতিবেশী দেশগুলির সঙ্গে তারা মূলত সংঘর্ষে জড়িয়ে পড়ে। কুজল কোৎফিসেস বা প্রথম কোৎফিসেস, ভীম কোৎফিসেস বা দ্বিতীয় কোৎফিসেসের সময় থেকে জানা যায় কুষাণ রাজারা যিনি হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে ক্রমশ দক্ষিণ দিকে নিচের দিকে নেমে আসে এবং নিজেদের নামে এরা মুদ্রাও প্রচলন করেন। ক্রমে এরা দেখা যাচ্ছে যে গ্রিক রাজা হার্মিয়াসকে অপসারণ ঘটিয়ে সেখানে তাদের বন্ধুত্ব স্থাপন করেন এবং তার উত্তরাধিকারীদের সঙ্গেও তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। কুজল কোৎফিসেস স্বর্ণ মুদ্রা প্রবর্তন করেননি, শুধুমাত্র তাম্র মুদ্রা প্রবর্তন করেছিলেন। তার মুদ্রা থেকে জানা যায় যে তিনি রোমান মুদ্রাতেও তিনি নিজের নাম খোদিত করেছিলেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে কুষাণ আমলে যেহেতু ভারত-রোম বাণিজ্যের একটি ফলশ্রুতি ছিল এবং ভারত-রোম বাণিজ্যের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দিক রূপে আমরা কুষাণ সাম্রাজ্যকে জানতে পারি, তাই বলা যায় এই সময় মুদ্রায় কুষাণ রাজাদের নাম পাওয়া বা রোমান মুদ্রায় তাদের নাম পাওয়া খুব একটা আশ্চর্যজনক অভিজ্ঞতা ছিল না। যাই হোক, মুদ্রায় যে তিনি নিজের নাম বা নিজেকে প্রধান রূপে জাহির করেছিলেন তার অন্যান্য উপাধি থেকেও আমরা জানতে পারি যে তিনি মহারাজ, রাজাধিরাজ এবং ধর্মের প্রতি অনুরাগের কথাও আমরা সেই সময়কার বিভিন্ন তথ্য থেকে জানতে পারি। সম্ভবত এখানে তার নতুন ধর্মমতের ইঙ্গিতও পাওয়া যায় এবং সেই নতুন ধর্মমত ছিল বৌদ্ধ ধর্ম। অর্থাৎ কুষাণ রাজারা বৌদ্ধ ধর্ম অবলম্বী ছিলেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। কুষাণ রাজা কোৎফিসেস রাজ্য জয়ের ফলে চীন, ভারত এবং রোমের মধ্যে বাণিজ্যিক লেনদেন এবং বাণিজ্যিক সুসম্পর্ক স্থাপিত হয়। ভারতের রেশম বাণিজ্য, মশলা বাণিজ্য, মূল্যবান মণিমুক্তর বাণিজ্য রোমান মুদ্রার মাধ্যমে চলতে থাকে। আর্থিক সমৃদ্ধি এলে দ্বিতীয় কোৎফিসেস স্বর্ণ মুদ্রা প্রবর্তন করেন এবং এই স্বর্ণ মুদ্রার উপরেও দেখা যাচ্ছে যে তাম্র মুদ্রা প্রবর্তনের কথাও জানা যায়। মুদ্রার প্রথম দিকে ছিল রাজার নাম লেখা এবং পরবর্তীকালে রাজার জীবন্ত প্রতিকৃত পাওয়া গেছিল। বিপরীত দিকে ছিল বিভিন্ন ধরনের শিবের মূর্তি এবং এই সময় শিব ভাগবত যে পুজো অর্চনা হতো, যে জনপ্রিয় দেবতা হিসেবে গড়ে উঠেছিলেন, তারও ইঙ্গিত এই মুদ্রাগুলি থেকে জানা যাচ্ছে। পতঞ্জলি এই শিব ভগবত পুজো বা এই ধর্মের উপাস্য দেবতার আরাধনার কথা উল্লেখ করেছে। খরষ্টি লিপি থেকেও জানা যাচ্ছে যে দ্বিতীয় কোৎফিসেস বলে এমন একজন রাজার উল্লেখ আছে যিনি নিজেকে মহারাজ বলে নিজেকে জাহির করতেন। এছাড়া রাজা রাজ বা বিশ্বপ্রভু, মহিনার রক্ষাকর্তা প্রভৃতির উল্লেখও পাওয়া যায়। হুয়ানের ওয়েবিলেনের হয়েছে যে গ্রন্থ থেকে বলা যায় যে ইউচিদের বিভিন্ন সময় ক্ষমতার বিস্তার করতে থাকে। কিপিং, কাউফু এবং তিয়ানচাও এই সমস্ত উপজাতির অধিকার এরাই বহন করে এনেছিল এবং এই পরিস্থিতিতে তৃতীয় শতকের দ্বিতীয় পাদে দেখা যাচ্ছে যে কুষাণ সাম্রাজ্যের আনুষ্ঠানিক বহিঃপ্রকাশ ঘটে। কুষাণ সাম্রাজ্যের সূচনা মধ্য এশিয়ার একটি রাজ্য হিসেবে গড়ে ওঠে। পরে আফগানিস্তান, উত্তর পশ্চিম ভারতে এটি প্রসারিত হয়। এই বিশাল সাম্রাজ্যের কেন্দ্রস্থল ছিল হচ্ছে ব্যাকট্রিয়া। এর প্রমাণ হলো সম্রাট কনিষ্কের বিভিন্ন লেখ এবং মুদ্রাতে ব্যাকট্রিয়ার উল্লেখ পাওয়া যায় এবং ব্যাকট্রীয় ভাষার ব্যবহারও এই সময় দেখা গেছে। চীনের ইতিহাস হাউ হান সুতে কথিত আছে যে কুষাণদের রাজধানী ছিল পূর্ব ব্যাকট্রিয়াল লানসিতে। ভারতে কুষাণদের দুটি প্রধান কেন্দ্র ছিল, যথা পুরুষপুর এবং মথুরা। পুরুষপুর বলতে এখনকার পেশোয়াকে বোঝানো হচ্ছে। ভারত, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার কুষাণদের যে সমস্ত লেখ পাওয়া গেছে সেখান থেকে জানা যায় যে কুষাণরা প্রথম কনিষ্ক, বশিষ্ঠ, কনিষ্ক এবং দ্বিতীয় কনিষ্ক বাসুদেব প্রভৃতি রাজার মাধ্যমে কুষাণ সাম্রাজ্যের আগমন ঘটতে থাকে। কুষাণ সাম্রাজ্যের এই উৎপত্তি, তাদের এই বহিঃপ্রকাশ, তাদের এই আগমন প্রভৃতিকে অতিক্রম করে প্রথম কনিষ্কের তারিখ এবং সেই সব সম্পর্কেও ঐতিহাসিক আলোকপাত করা প্রয়োজন এবং এই অধ্যায়ে এসে অর্থাৎ এই পর্যায়ে এসে প্রথম কনিষ্কের তারিখ আলোচ্য বিষয়ও হয়ে ওঠে। মুদ্রা তত্ত্ববিদরা যে কালাক্রম অনুসরণ করেছেন তাতে দেখা গেছে যে প্রথম
কথিসিস নামক একজন রাজা স্থান নিয়েছিলেন কনিষ্ক নামধারী এক রাজা। কিন্তু মুদ্রাতত্ত্ববিদদের এই অভিমত সব গবেষক গ্রহণ করেন। এমনকি যারা কথিসিস রাজার পর কনিষ্ক নামধারী রাজা স্থাপন করেছেন তাদের মধ্যেও পুরো মতের ঐক্য ছিল বলে জানা যায় না। ডক্টর ফ্লিট মনে করেন যে কথিস নামধারী রাজাদের আগেই কনিষ্ক রাজা হয়েছিলেন। এই কনিষ্ক হলেন বিক্রম সম্বতের প্রতিষ্ঠাতা, অর্থাৎ 58 খ্রিস্টপূর্বাব্দে যার সূত্রপাত। এই মতটি একসময় অনেক গবেষক যেমন ডাউসন, ক্যানিংহাম, কেনেডির সমর্থন পাওয়া যায়। এই মতটি ডক্টর ডাউসন বাতিল করেছেন অনেকগুলি যুক্তি দিয়ে। ফ্লিট এই মতকে বাতিল করেছেন মার্শালের আবিষ্কারের পর। লেখক মুদ্রা এবং হিউমেনসানের সাক্ষ্য থেকে জানা যায় যে কনিষ্কের সাম্রাজ্যের প্রথমে গান্ধার অঞ্চলে ছিল। তবে চৈনিক তথ্য থেকে বলা যায়, অর্থাৎ মোফর তথ্য থেকে জানা যায় যে কুষাণরা কিপিন শাসন করেছিলেন খ্রিস্টপূর্ব প্রথম শতকের দ্বিতীয়ার্ধ থেকে। এখানে ঐতিহাসিক এলাকা বা ঐতিহাসিক অ্যালান একটি সংগত প্রশ্ন তুলে ধরেছেন। তার বক্তব্য হলো কনিষ্কের স্বর্ণ মুদ্রা ছিল এমন একটি স্বর্ণ মুদ্রা যেখানে রোমান স্বর্ণ মুদ্রা সলিডাসের অনুসরণ করা হয়েছিল। কুষাণ সম্রাটকে কোনো মতে রোমান সম্রাট টাইটাস বা ট্রাজানের আগে স্থাপন করা যায় না। গবেষক মার্শাল, স্টেইন, কনো, স্মিথ অন্যান্যদের মতে প্রথম কনিষ্কের শাসন শুরু হয়েছিল 125 বা 144 খ্রিস্টাব্দ নাগাদ এবং শেষ হয়েছিল দ্বিতীয় শতকের দ্বিতীয়ার্ধে। সুই বিহার লেখ থেকে জানা যায় কনিষ্কের সাম্রাজ্যের মধ্যে ছিল নিম্ন সিন্ধু উপত্যকার একটি অংশ। রুদ্রদমনের জুনাগড় লেখ থেকে জানা যায় কনিষ্কের বিজয় অভিযান সিন্ধু, সবির, মুলতান এমনকি শতদ্রুর দিকে জৌগাদেহ রাজ্য পর্যন্ত পৌঁছে গেছিল। এই সব রাজারা রুদ্রদমনের তারিখটি নির্ভুল ভাবেই জানিয়েছেন। 130 থেকে 150 খ্রিস্টাব্দের মধ্যে তিনি রাজত্ব করেন। অন্যদিকে জানা যায় যে কোন শাসকের কাছ থেকে তিনি মহাক্ষত্র উপাধি লাভ করেননি। কনিষ্ক যদি দ্বিতীয় শতকের মধ্যভাগে রাজত্ব করে থাকেন তবে সঙ্গত কারণে প্রশ্ন উঠে আসে, তাহলে নিম্ন সিন্ধু উপত্যকার উপর তার কর্তৃত্ব রুদ্রদমনের কর্তৃত্বের সঙ্গে সংগতিপূর্ণ ছিল কিনা। তাছাড়া কনিষ্ক ছিলেন একটি সম্বতের প্রতিষ্ঠাতা। উত্তর পশ্চিমে দ্বিতীয় শতকে প্রচলিত ছিল, যা জানা যায় যে এতে সম্বতের কোনো ইঙ্গিত সমকালীন কোনো তথ্যসূত্রেই মেলে না। দ্বিতীয় শতকে শুরু করা হয়েছে এমন কোন সম্বতের কথা ঐতিহাসিকদের জানা নেই। ডক্টর রমেশ চন্দ্র মজুমদারকে উল্লেখ করে আমরা এক্ষেত্রে বলতে পারি যে কনিষ্ক সম্ভবত সম্বত হলো একটি ত্রৈকুটুক কলচুরি চেদি সম্বত, যা 248 খ্রিস্টাব্দে শুরু হয়। সম্ভবত কনিষ্ক এই সম্বতেরই প্রতিষ্ঠাতা। যোগু ধ্রুবেই বলেছেন যে এই মতটি কিছুতেই গ্রহণ করা যায় না এবং শেষের দিকে শেষ কুষাণ রাজা বাসুদেব মথুরাতে রাজত্ব করতেন। তার রাজত্ব শেষ হয় কনিষ্কের রাজত্বের 100 বছর পর। এটাই অনেকখানি নিশ্চিত যে ওই অঞ্চল যৌদেহ ও নাগদের অধীনে ছিল 150 খ্রিস্টাব্দ নাগাদ। ডক্টর মজুমদারের মতে তিব্বতী ঐতিহ্যের সঙ্গে বিভিন্ন ধরনের ঐতিহাসিক সাক্ষ্য আমরা মেলাতে পারি না। এই ঐতিহ্য বলা হয়েছে যে সম্রাট প্রথম কনিষ্ক খোটান রাজ বিজয় কীর্তির সমসাময়িক ছিল। কুষাণরা ডুবিস্কি এবং একজন সাতবাহন রাজাও নাগার্জুনের সমসাময়িক ছিলেন। খ্রিস্টীয় দ্বিতীয় শতকের পরে এদের স্থাপন করা যায় না। চৈনিক তথ্যসূত্র থেকে জানা যায় যে কনিষ্কের পুরোহিত আনসিকাও 148 থেকে 170 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় বিভিন্ন সময়কার ঐতিহাসিক রূপেই বিবেচিত ছিলেন। এর থেকে স্পষ্ট হয় যে প্রথম কনিষ্ক 170 খ্রিস্টাব্দের আগেই রাজত্ব করেছিলেন। এইসব যুক্তির ভিত্তিতে বলা যায় অধ্যাপক আর.জি. ভান্ডারকরের অভিমত বাতিল করা এবং তিনি বলেছেন যে প্রথম কনিষ্ক 278 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন। ফার্গুসন, ওল্ডেনবার্গ, ব্যানার্জি, র্যাপসন এবং অন্যান্য ঐতিহাসিকরা বলেছেন যে প্রথম কনিষ্ক শক সম্বতের প্রতিষ্ঠাতা, যা শুরু হয়েছিল 78 খ্রিস্টাব্দে। কনিষ্ক এই সম্বত শুরু করলেও পশ্চিম ভারতের শাসকরা এটি ব্যবহার করতেন। এজন্য এই শক সম্বত নামেও এটি পরিচিত এবং দেখা যাচ্ছে যে জব্রু দুব্রে এই মতের বিরোধিতা করেছে। তবে সব তথ্য বিশ্লেষণ করে বলা যায় যে তিনি সঠিক সিদ্ধান্ত করেননি। স্টেইন কোনো ভাবে দেখিয়েছেন যে চীনা এবং তিব্বতের নথি থেকে এটি স্পষ্ট যে বিভিন্ন নথিপত্র, মুদ্রা এবং
লেখগুলি থেকে পরীক্ষা করে জানা যায় যে পণ্ডিতরা এই সিদ্ধান্ত করেন যে কনিষ্ক ৭৮ খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন। সম্ভবত তিনি প্রতিষ্ঠাতা। এই শকাব্দ তার উত্তরাধিকারীরাও ব্যবহার করেছিলেন এবং তিনি ১০১ বা ১০২ পর্যন্ত রাজত্ব করেন। রাজত্বের শেষের দিকে তিনি চীনা সেনাপতি প্যান চাওয়ের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সাম্রাজ্যের উত্তর দিকে এই সংঘর্ষের সূচনা ঘটেছিল এবং চাওয়ের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তিনি চীনা সেনাপতি ছিলেন সম্রাট ফৌতির সমসাময়িক, যিনি ৮৯ থেকে ১০৫ খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেন। প্রথমটি অকাট্য এবং প্রথম শতকের দ্বিতীয়ার্ধে কনিষ্কের সম্রাট কনিষ্ক কুষাণ সম্রাট হিসেবে রাজত্ব করেছিলেন বলে জানা যায়। কুষাণরা কেবলমাত্র যে ভারতের প্রেক্ষাপটে তাদের অর্থনৈতিক উপাদান, তাদের অর্থনৈতিক প্রভাব রেখে গিয়েছিল তাই নয়, তাদের সাংস্কৃতিক, তাদের সামাজিক এবং তাদের ধর্মীয় একটি উপাদান, ধর্মীয় একটি প্রভাবও আমাদের ইতিহাসকে যথেষ্ট এগিয়ে নিয়ে যায়। প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে, তাই প্রাচীন ভারতের ইতিহাস পড়ার ক্ষেত্রে, তাই কুষাণ সাম্রাজ্যের অবদানকে আমরা কখনো অস্বীকার করতে পারি না। এবং এদিক থেকে বিচার করলে প্রথম কনিষ্কের তারিখ বা প্রথম কনিষ্কের আগমন, প্রথম কনিষ্কের অবদান সত্যি অনস্বীকার্য বলেই মনে হয়। কুষাণ সাম্রাজ্যবাদ অর্থাৎ এই যে সাম্রাজ্যবাদের ধারাপথ এগিয়ে গেছিল, সেই সাম্রাজ্যবাদের একটি অর্থনৈতিক উপাদানও ছিল। অর্থাৎ আমরা বিভিন্ন অর্থনৈতিক উপাদান থেকেও কুষাণ সাম্রাজ্যবাদের কথা জানতে পারি। এবং এই সাম্রাজ্যবাদ কেবলমাত্র যে ইকোনমিক ফ্যাক্টরস ইন কুষাণ হিস্ট্রির লেখা অর্থাৎ ডক্টর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গ্রন্থ থেকেই জানা যায় তাই নয়, বরঞ্চ অন্যান্য গ্রন্থ থেকেও আমরা কুষাণ সম্রাট ভীম কোচটিসের, কুষাণ সম্রাট কনিষ্কের উল্লেখ পেয়েছি। এবং এছাড়া বিভিন্ন চৈনিক পরিব্রাজকের তত্ত্ব, বিভিন্ন চৈনিক গ্রন্থ থেকেও আমরা কুষাণ আমলের বিভিন্ন শাসকদের, উপাখ্যান, শাসকদের লেখা এবং শাসকদের কথা আমরা জানতে পারি। কুষাণ যুগের সাংস্কৃতিক অগ্রগতি বা সামাজিক অগ্রগতির ক্ষেত্রেও আমরা কুষাণ যুগের একটা অতীব উজ্জ্বল, অতীব স্পষ্ট একটি অধ্যায় রূপে চিহ্নিত করতে পারি। তার সঙ্গে সঙ্গে কুষাণ আমলের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থাকেও আমরা অবহেলা করতে পারি না, কারণ অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক অগ্রগতি প্রভৃতি রাজনৈতিক অগ্রগতির সঙ্গে সংযুক্ত ছিল। এবং কুষাণ আমলের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করতে গেলে বলতে হয় কুষাণ সম্রাটের রাষ্ট্রনীতির ৩টি লক্ষ্য ছিল। কুষাণ সাম্রাজ্যের বহু জাতি ছিল, ধর্ম ও সামাজিক গোষ্ঠীর মানুষরা বসবাস করত। কুষাণ সম্রাটরা এদের মধ্যে এই বোধ জাগ্রত করেন যে তাদের শাসনের দৈব অধিকার আছে। সম্রাটরা সাম্রাজ্যের আয় বাড়ানোর দিকে নজর রেখেছিলেন। সমাজ, ধর্ম, সংস্কৃতির ক্ষেত্রে সম্রাটরা হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করেন। এই নীতির অনুসরণ করে দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন এবং তাদের চিন্তা ভাবনাকে অবাধ বিচরণের অধিকার দেয়। এই কুষাণ সাম্রাজ্যে বহু জাতি, বহু ধর্ম এবং সাংস্কৃতিক গোষ্ঠীর লোকজন বসবাসের আগমন করতে দেখা যায়। কুষাণ রাজাদের উদারনীতির জন্য শুধু অন্তর বাণিজ্য বা বহির্বাণিজ্যই বাড়েনি, ব্যাপকভাবে সাংস্কৃতিক সমন্বয় ঘটেছিল। ভৌগোলিক ও জাতিগতভাবে বিভিন্ন প্রকৃতির মানুষ এই সময় একে অপরের দ্বারা প্রভাবিত হয়। কুষাণ অধ্যুষিত অঞ্চলের সঙ্গে অকুষাণ অঞ্চলের ধ্যান ধারণারও লেনদেন করতে দেখা যায়। অর্থাৎ কুষাণ এবং অকুষাণ এই দুই জাতির মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক স্থাপন, পারস্পরিক লেনদেনের ভাব বিনিময়ের সুযোগ ঘটে। এসব কারণে প্রাচ্যের অঞ্চলের সঙ্গে অকুষাণদের অঞ্চলের বিভিন্ন সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা ঘটে কুষাণ আমলে। কুষাণ রাজারা সে যুগের বিখ্যাত পণ্ডিত ব্যক্তিদের পৃষ্ঠপোষকতাও প্রদান করে। ধর্ম সম্প্রদায়গুলিকেও তারা সমর্থন জানান এবং এই সবের জন্য সাংস্কৃতিক আন্দোলন উৎসাহিত করে ওঠে। কুষাণ রাজাদের ধর্মীয় সহনশীলতার নীতি এবং বৌদ্ধ, জৈন, ব্রাহ্মণ্য ধর্ম এবং বিদেশি সম্প্রদায়গুলির পৃষ্ঠপোষকতা প্রদান করা ধর্ম সমন্বয়ের ক্ষেত্রে পথ তৈরি করে দেয়। এর ফলে দেখা যাচ্ছে স্থাপত্য শিল্পকলার ক্ষেত্রেও অনেক বিকাশ করতে শুরু করে। কুষাণ সাম্রাজ্যে ছিল বিভিন্ন ভাষাভাষীর মানুষ এবং বিভিন্ন লিপির ব্যবহারও এই যুগে দেখা যায়। সংস্কৃতি, প্রাকৃত ভাষা এই যুগে অনেকগুলি বিদেশি প্রভাব অস্বীকার করেও বিজ্ঞান,
বিজ্ঞান সম্পর্কিত বা আধা বিজ্ঞান সম্পর্কিত গ্রন্থ রচনা হয়েছে। বিজ্ঞানের ক্ষেত্রে ভারতীয় প্রতিভার পরিচয় মিলে চিকিৎসা শাস্ত্রে, শল্য চিকিৎসার ক্ষেত্রে, উদ্ভিদ বিদ্যার ক্ষেত্রে, খনিজ বিদ্যা, অঙ্কশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে ভারতীয় বিজ্ঞানীরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতেন এবং পশ্চিমের বিজ্ঞানীদের সঙ্গেও যোগাযোগ রেখেছিলেন। সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক উপাদান বিশ্লেষণ করে জানা যায় কয়েকটি ক্ষেত্রে ভারত প্রযুক্তিগত উন্নতি ঘটিয়েছিল। সেগুলি সেই সমস্ত ক্ষেত্রগুলি সম্পর্কে বলা যায়, যেমন শহর পরিকল্পনা, গৃহ নির্মাণ, মন্দির নির্মাণ, ভাস্কর্য নির্মাণ, পরিবহন ব্যবস্থা, জলসেচ, জলধার নির্মাণ, খনি, ধাতু সংক্রান্ত কাজকর্ম এবং আরো অনেক কিছু। কাঁচ তৈরি, রং করা, চীনামাটির পাত্র ব্যবহার করা, অস্ত্র নির্মাণ, কৃষির যন্ত্রপাতি তৈরি, গৃহপালিত পশুর সাজ সরঞ্জাম, গৃহস্থালী দ্রব্য নির্মাণ, আসবাবপত্র, পোশাক, অলংকার প্রভৃতি সম্পর্কে সেই সময় যথেষ্ট তথ্য পাওয়া যায়। কুষাণ যুগ ছিল অত্যন্ত সৃজনশীল একটি যুগ এবং এই যুগের সভ্যতার মাপকাঠি তৈরি হয়ে যায়, যা পরবর্তী যুগকেও পরিণত সভ্যতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এই যুগের কয়েকটি বৈশিষ্ট্য স্থায়ী রূপ লাভ করেছিল। এই সৃষ্টিশীলতার পশ্চাতে ছিল সংস্কৃতি সমন্বয়ের ধারা, বৈজ্ঞানিক ধারা এবং প্রযুক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং শিল্প ও বাণিজ্যের অসম্ভব উন্নতি। তবে উল্লেখ্য যে বিভিন্ন ধরনের উৎপাদনশীলতারও বন্ধন এই সময় ছিল না, রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছিল না এবং এই সম্পদ মুষ্টিমেয় মানুষের হাতে পুঞ্জীবিত হয়ে যায়। এর অবশ্যম্ভাবী পরিণতি হলো অতি ধনী শিল্পপতি বা অতি ধনী পুঁজিপতি, ধনী বণিক, ধনী ভূস্বামীদের আবির্ভাব ঘটা। রাজা, তার আত্মীয়রা, উপদেষ্টা, সভাসদরা, সেনাপতি, প্রশাসকরা ছিল সবচেয়ে সম্পদশালী এবং সবচেয়ে ধনী ব্যক্তি। এই সময় দেখা যাচ্ছে এরাই সুবিধাভোগী শ্রেণীতে পরিণত হয়। জন্ম, বিবাহ, সম্পদ এবং শক্তি হলো অভিজাত শ্রেণীর হাতে কুক্ষিগত। এগুলি থাকলে একজন ব্যক্তি অভিজাত শ্রেণীতে স্থান পেত। বার্থেসানেস নামে একজন লেখক এই অভিজাত শ্রেণীর চরিত্র সম্পর্কে কিছুটা আলোকপাত করেন। তিনি লিখেছেন যে ব্যাকট্রিয়ানদের মধ্যে ছিল কুষাণরা। এদের মহিলাদেরও প্রচুর স্বর্ণালঙ্কারের উপস্থিতির কথাও জানা যায়। পুরুষের অলঙ্কার, মণিমুক্তের ব্যবহার প্রভৃতিও এই সময় বাদ যায় না। এদের দাসদাসীরাও মহিলাদের সেবা করত এবং স্বামীদের অগ্রাহ্য করত। এদের ঘোড়াগুলিও রত্নালঙ্কারে সজ্জিত ছিল। এই সময় জানা যায় যে মহিলারা বিশুদ্ধ জীবনযাপন করতেন না এবং দাস বা বিদেশিদের সঙ্গে এদের সম্পর্ক ছিল। স্বামীরাও বিভিন্ন রকম ভাবে এই সময় ভয় দেখাতেন এবং কুষাণরা তাদের স্ত্রীদের উপর উপপত্নী ছাড়াও বেশ কিছু নরনারীর উপস্থিতির উল্লেখ এই সময় পাওয়া যায়। কোন নিম্নতম স্তরে তাদের দৈনিক জীবনযাত্রা, বিশেষ করে অভিজাত জীবনে এসে পৌঁছে গিয়েছিল। বণিক, ধনীরা প্রচুর ধন সম্পদ দান করেছিলেন এই সময়। তারা বিলাস বেসনে জীবন কাটাতেন। নিম্নতম প্রবৃত্তির জন্য এরা ব্যয় বহন করতেন এবং জানা যায় যে বার্থেসানেসের গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে এই সময় ধনীরা তাদের ধন সম্পত্তি, মণি, মুক্ত প্রভৃতি আস্ফালন করতে দ্বিধা করত না। ধনীরা তাদের ঘোড়াগুলিকে স্বর্ণালঙ্কারে এবং মণি মুক্তোয় সুসজ্জিত রেখেছিল। এইভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধন সম্পত্তির ভিত্তিতে সামাজিক বিভাজন ছিল এবং তাতে কোনো সন্দেহ নেই। একখানি চীনা গ্রন্থ থেকে বলা হয়েছে যে কুষাণ সমাজের দুই শ্রেণীর বিভক্ত ছিল, একটি হচ্ছে প্রভু এবং অপরটি হচ্ছে ভৃত্য। পালি সাহিত্যে এদের বলা হয়েছে আর্য ও দাস। অঙ্গবীজ নামক একখানি ভারতীয় গ্রন্থে সমকালীন সমাজের ঐতিহ্যবাহী 4 বর্ণের উল্লেখ আছে, যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তাছাড়া ছিল বেশ কয়েকটি মিশ্র জাতির লোকেদেরও বসতি। এসব মিশ্র বর্ণের সৃষ্টি হয়েছিল কারণ বিভিন্ন বর্ণের মানুষ নিজ জাতিগত পেশা থেকে অন্য পেশা গ্রহণ করেছে। বিভিন্ন বর্ণের মধ্যে মিশ্র বিবাহের ফলে মিশ্র জাতির উদ্ভব হয়। অঙ্গবীজে আরো 2 শ্রেণীর কথা জানা গেছে, যেমন আর্য এবং মেচ্ছ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য হলো আর্য আর শূদ্ররা ছিল মেচ্ছ। বর্ণ সমাজের বাইরে যারা ছিল তাদের সকলকেই মেচ্ছ বলেই গণ্য করা হয়েছে। তথাকথিত নিম্ন বর্ণের উপজাতির লোকেদেরও এই সময় মেচ্ছ বলা হয়। অঙ্গবীজ শূদ্রদের আর্য সমাজের অন্তর্ভুক্ত করেছে। নিম্ন শ্রেণীর মধ্যেও ছিল শেপসা।
আর্যরা ছিল প্রভু এবং স্বেচ্ছা বলো, বৃত্ত বলো, দাস প্রভৃতি লোক তাদের সেবা করত। সমাজ সুবিধা অঙ্গবিদ বিভিন্ন পেশার উল্লেখ আছে, যেমন বাণিজ্য, সৈন্যবাহিনীর কাজ এবং কৃষি। এই গ্রন্থে দুটি গোত্রেরও উল্লেখ পাওয়া যায়, একটি দ্বিজাতি গোত্র এবং অন্যটি ছিল গহপতিকা, অর্থাৎ যারা গৃহস্থের কাজে যুক্ত থাকত। সম্পদ ও সামর্থ্য অনুযায়ী এই বিভাজন করা হয়েছিল। সাম্রাজ্যের পশ্চিমাংশে অভিজাতরা ছিল এবং তারা বিভিন্নভাবে কর্তৃত্ব এবং সৈন্য পোষণ করত। পূর্ব দিকে গৃহপতিরা অভিজাত সম্প্রদায়ভুক্ত ছিল। বৌদ্ধ সাহিত্যে গৃহপতিকে আর্থসামাজিক কারণে বিভিন্নভাবে বলা হয়েছে যে সমাজে তারা উচ্চ স্থান প্রদান করত। এই যুগে শিল্পের যে স্থান বা শ্রম তারা ব্যবহার করত তা অবশ্যই ছিল দাস শ্রম। যুদ্ধবন্দীরা এই সময় প্রায় সকলেই দাস হতো এবং নিম্ন বর্গের মানুষ দারিদ্র্যবশত দাসত্বে নেমে যেত। অনেকে জীবন ধারণের তাগিদে দাসত্ব গ্রহণ করত। এসব ছাড়াও কুষাণ সাম্রাজ্যের নিয়মিতভাবে দাস আমদানি করার ব্যবস্থাও চোখে পড়ে। বার্দেসানেস ছিলেন এই সময়কার একজন অন্যতম ঐতিহাসিক, যিনি লিখেছেন যে এই দাসরা গৃহকর্মেও নিযুক্ত ছিল। দাস প্রথার উদ্ভব এবং বিস্তার শাসক শ্রেণী এবং ধনীদের কাছে অবশ্যই আধুনিকতার আগমন ঘটাতে দেখা যায় এবং এটি একটি সুবিধাজনক পরিস্থিতিও এনে দেয়। ভূস্বামী, বণিক, শিল্প মালিক শ্রেণী ধনী হতেন এবং শ্রমিকরা জীবন ধারণের জন্য ন্যূনতম মজুরি লাভ করত। এ যুগে বেগাশ্রম প্রথার কথাও জানা যায় এবং জুনাগড় লেখ থেকে জানা যায় যে এই বেগাশ্রমের উল্লেখ আমরা সেই জুনাগড় লেখ থেকেই পাই। এই যুগে বেগাশ্রমের কথা অজানা ছিল না, তবে কুষাণ রাজারা সমাজের দুর্বল শ্রেণীর মানুষের জন্য কিছুই করেনি এ কথা ঠিক নয়। কেন্দ্রীয় সরকার সারা দেশে শান্তি ও নিরাপত্তা বজায় রেখেছিল। দেশের মানুষের অবস্থা, দেশের মানুষের এক স্থান থেকে অন্য স্থানে গমন, স্বাচ্ছন্দ্য প্রভৃতিও লক্ষ্য রাখা হতো। বিজ্ঞান প্রযুক্তির উন্নতি এবং শিল্প বাণিজ্যের অগ্রগতি দেশের কর্মসংস্থানের সুযোগে এই সময় এসে যায়। জলসেচের সম্প্রসারণের এই সময়কারই ঘটনা। এই সময় থেকে জানা যায় যে ধনী দরিদ্র সকলে এই জলসেচের প্রভাবের দ্বারা লাভবান। কুষাণ শাসকরা ধর্মীয় প্রতিষ্ঠান, সাহিত্য ও শিল্পকে উৎসাহ দেন। এসবের ফলে সমাজের কিছু অংশের মানুষ অবশ্যই লাভবান হয়েছিল। ধনী লোকেরা দরিদ্র এবং দুস্থ মানুষকে আর্থিক সহায়তা দিত। শাসক গোষ্ঠী জনগণের দুঃখ দুর্দশার প্রতিও তারা উদাসীন ছিল না, তবে তাদের প্রজা মঙ্গলের কাজগুলি খুব বেশি ছিল বলে জানা যায় না। তারা নিরাপত্তা ও সম্পদের ব্যবস্থা করতেন। সচ্ছল পরিবারগুলি দরিদ্র মানুষের চেয়ে অবশ্যই ভালো ছিল। শাসক গোষ্ঠী সামাজিক গতিশীলতার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। অর্থ ও ক্ষমতার জোরে যে কোনো সামাজিক শ্রেণী উচ্চতর স্তরে উঠতে পারত। শাসক শ্রেণী সমাজের সম্পদ এবং নিরাপত্তার জন্য ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের উপর নির্ভর করেছে এবং এই সময়কার বিভিন্ন তথ্য থেকে জানা যায় যে আর্থিক দিক থেকে যারা দুর্বল মানুষ, এমনকি বুদ্ধিজীবীরাও ধনীদের বদান্যতা, পৃষ্ঠপোষণের উপর নির্ভর করতে বাধ্য হতো। অপরিকল্পিত অর্থনীতিতে সমাজের দরিদ্র মানুষরা অর্থনৈতিক নির্ভর করতে বাধ্য হতো এবং দেখা যাচ্ছে যে এদের উন্নয়নের সুফল ভোগ করতে তারা নিজেরাই পারত না। সুযোগ সুবিধা সবকিছু থাকলেও তারা সন্তুষ্ট থাকতে হতো এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে রোমান, চীন এবং অন্যান্য পার্থিয়ান সাম্রাজ্যের সঙ্গে এদের সংযোগ বা অবস্থানের সংকটের ঘনীভূত হতে থাকে। এইভাবে আস্তে আস্তে কুষাণ যুগের আর্থসামাজিক প্রেক্ষাপটের একটি আভাস পাওয়া যায় এবং যেখান থেকে বোঝা যায় যে অপেক্ষাকৃত সচ্ছল এই যুগে এসে মূলত একটি সামাজিক স্তরায়ন লক্ষ্য করা যায়, যেখানে উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী এই ধরনের বিভেদ বা এই ধরনের বিশাল একটি পার্থক্য চোখে পড়ে। কুষাণ যুগের সর্বাপেক্ষা বড় উপাদান ছিল হচ্ছে কুষাণ যুগের সাংস্কৃতিক অগ্রগতি এবং সাংস্কৃতিক অগ্রগতির ক্ষেত্রে আমরা যেই ভূমিকাগুলির কথা উল্লেখ করবো সেগুলি যেরকম ধরো গান্ধার শিল্প, মথুরা শিল্প, অমরাবতী শিল্প প্রভৃতি শিল্পের আগমন এবং এই শিল্প সৃষ্টির সচেতনতা কুষাণ যুগের রাজাদের পৃষ্ঠপোষকতার ফলে সম্ভব হয়েছিল বলে মনে করা হয়। উত্তর ভারতের সাংস্কৃতিক ইতিহাসে কুষাণ যুগ একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে
এবং বলা যায় কুষাণ সম্রাট মূলত কনিষ্ক ছিলেন শিল্প, সাহিত্য, ধর্ম এবং দর্শনের একজন উৎসাহী পৃষ্ঠপোষক। কুষাণ সংস্কৃতিতে এই প্রাধান্য, এই বৈশিষ্ট্য চোখে পড়ার মতো, এবং এই প্রাধান্য মূলত ছিল সমন্বয়বাদী। বৌদ্ধ এবং জৈন ধর্মের বিস্তার এই সময় ঘটে। আদিম উপজাতিগুলির মধ্যে সাংস্কৃতিক সমন্বয় এই সময় ঘটেছিল। কুষাণ সাম্রাজ্যের অন্তর্গত ছিল বহু বিচিত্র জাতি, যথা ধর্মীয় গোষ্ঠী, ভাষা গোষ্ঠী, সামাজিক গোষ্ঠী প্রভৃতি। এবং কুষাণ রাজারা মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, রোমান সাম্রাজ্য, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক বজায় রেখেছিলেন। কুষাণরা দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গেও সর্বাপেক্ষাভাবে ঘনিষ্ঠ সম্পর্কে যুক্ত ছিল, এবং কুষাণ সংস্কৃতি অন্যতম বৈশিষ্ট্য ছিল ঐতিহ্য এবং পরিবর্তনের সহাবস্থান। অর্থাৎ একদিকে ঐতিহ্যকে ধরে রাখা এবং অন্যদিকে পরিবর্তনের পথে এগিয়ে যাওয়াই ছিল কুষাণ সংস্কৃতির অগ্রগতির মূল লক্ষ্য। কুষাণ সংস্কৃতির বৈশিষ্ট্য কেবলমাত্র তার সাংস্কৃতিক অগ্রগতির ক্ষেত্রেই ছিল না, বরং বলা যায় ভারতীয় এবং অভারতীয় উপাদানের সংমিশ্রণের মধ্যেও ভারতীয় সভ্যতার চরিত্রের বিকাশ ঘটেছিল। ইউচি উপজাতি এবং তাদের প্রধান শাখা কুষাণরা উচ্চতর সভ্যতা গ্রহণে সর্বদা প্রস্তুত ছিল। ঠিক এই কারণে এরা গ্রিক এবং ভারতীয় এই দুই সভ্যতার দ্বারাই প্রভাবিত ছিল। কুষাণদের মুদ্রা, লিপি, ধর্ম, শিল্পকলা এবং তাদের সাংস্কৃতিক উদারতার পরিচয় বহন করা। কুষাণরা শুধু ভারতীয় সভ্যতাই যে গ্রহণ করেছিল তাই নয়, ভারতের ঐতিহ্য, ভারতের সংস্কৃতি এবং তার নতুন দিক বা নতুন মাত্রা দেখানোর ক্ষেত্রে কুষাণদের অবদান কম ছিল না। কুষাণ সাম্রাজ্যের পতনের পরেও তাই তাদের সংস্কৃতি তাদের ভারতীয় সভ্যতাকে প্রভাবিত করে গেছে। কুষাণ সম্রাট কনিষ্ক একজন বিদ্যোৎসাহী শাসক ছিলেন। বৌদ্ধ দার্শনিক অশ্ব ঘোষ, পার্থ এবং বসুমিত্র শুধু তার পৃষ্ঠপোষকতায় লাভ করেননি, তার সঙ্গে সংঘবদ্ধভাবেও জড়িত ছিলেন। সংঘরক্ষক নামক একজন বিশিষ্ট বিদ্বান ব্যক্তি বা পুরোহিতের কথা জানা যায়, এবং এই সময় মহাযানীর মতবাদের প্রবক্তা বিখ্যাত বিজ্ঞানী দার্শনিক নাগার্জুন, চিকিৎসক চারক এবং সম্ভবত তার রাজসভাতেই উপস্থিত ছিলেন। এই কুষাণ সম্রাটের মন্ত্রী মাধারা ছিলেন সেই যুগের একজন প্রসিদ্ধ রাষ্ট্রদত্তবিদ। এইসব মনীষী এবং গ্রিক স্থপতি অজিসিলিয়াসের যুগের ধর্ম, সাহিত্য এবং বৈজ্ঞানিক গবেষণা, শিল্প এবং দার্শনিক ক্ষেত্রে বিশিষ্ট অবদান রেখে গেছে। বলা হয় সম্রাট কনিষ্ক কাশ্মীরের বৌদ্ধ সঙ্গীতের চতুর্থ অধিবেশন করেছিলেন, এবং বৌদ্ধ দ্বারা উদ্বুদ্ধ হয়ে তিনি যে বৌদ্ধ সঙ্গীতের অধিবেশন ঘটিয়েছিলেন তার মাধ্যমে বৌদ্ধ ধর্মের যে বিভিন্ন পার্থক্য, বৌদ্ধ ধর্মের যে বিভিন্ন ধরনের প্রথাগত যে নিয়ম কানুন, সেগুলো অনেকটাই দূরীভূত হয়েছিল। এইসব প্রসিদ্ধ ব্যক্তিরা সকলেই হয়তো কনিষ্কের সঙ্গে যোগাযোগ লাভ করেননি, তবে এরা সকলেই কিন্তু সাংস্কৃতিক অগ্রগতির ক্ষেত্রে বিশিষ্ট প্রধান ব্যক্তি ছিলেন। ধর্মাচারের ক্ষেত্রে কুষাণ যুগ অবশ্যই একটি মাইল ফলক ছিল। এই যুগে বৌদ্ধ ধর্মের গুরুত্ব পরিবর্তন ঘটতে দেখা যায়। মহাযানী বৌদ্ধের এই সময় আবির্ভাব ঘটে। ব্রাহ্মণ্য ধর্মের মধ্যেও কতগুলি পরিবর্তন এই সময় লক্ষ্য করা যায়। শৈব ধর্মের বিস্তার ঘটে এবং এই ধর্মমত জনপ্রিয়তা লাভ করতে থাকে। এই সময় কার্তিকেয় হলেন নতুন দেবতা, মিহি, বাসুদেব কৃষ্ণ এবং এই যুগে নতুন দেবতার রূপ লাভ করেন। কুষাণ সাম্রাজ্য বৌদ্ধ ধর্ম জনপ্রিয়তা অর্জন করেছিল। এর নতুন তাৎপর্য এই সময় লক্ষ্য করা যায়। বৌদ্ধরা চারটি শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে, তথা ভিক্ষু, ভিক্ষুণী, পুরুষ উপাসক এবং মহিলা উপাসিকা। সন্ন্যাসী এবং সন্ন্যাসীরা বিহার এবং সঙ্গেই বাস করত। এদের মধ্যে কয়েকজন ত্রিপিটক আর কয়েকজন গভীরভাবে যুক্ত ছিল। বুদ্ধ ও বোধিসত্ত্বকে এরা দেবতা স্তরে উন্নীত করেছিল। বৌদ্ধদের মধ্যে সর্বস্বীয়বাদী বিভিন্ন ধরনের জনপ্রিয়তা অর্জন করতে থাকে। এদের পূর্বসূরীরা মহা সঙ্গীতের পৃষ্ঠক এবং সংগঠক রূপে গড়ে ওঠে। ভারতীয়দের মধ্যে শৈব ধর্ম খুব জনপ্রিয়তা লাভ করে। কুষাণ রাজা দ্বিতীয় কোয়াট্রিসেস এবং প্রথম বাসুদেব শৈব ধর্মে জনপ্রিয়তা লাভ করেছিলেন, এবং তারা বিভিন্ন গ্রামে গ্রামে মন্দির নির্মাণ, নাগ মন্দির নির্মাণ,
পুজো সাধারণ মানুষের সঙ্গে প্রচলন প্রভৃতির সঙ্গে জড়িত ছিল। একটি মথুরা লেখ থেকে জানা যায় যে নাগ দেবতা দধিকরণের উল্লেখ পাওয়া যায়। পাঞ্জাব এবং উত্তর পশ্চিম সীমান্তে অঞ্চল ছাড়াও ভারতের সর্বত্র জৈনদেরও দেখা গেছে। এদের সদর কার্যালয় ছিল মথুরা। একটি জৈন মূর্তিও পাওয়া গেছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বৌদ্ধ, জৈন এবং হিন্দু ধর্মমতের সঙ্গে বৌদ্ধ ধর্মের যোগাযোগ সেই সময় সম্পর্কিত ছিল। সম্ভবত এইসব দেবদেবীদের নিদর্শন থেকে বোঝা যায় যে তারা পশ্চিমাঞ্চলে গ্রিক এবং ইরানীয় দেবদেবীর মতোই পোশাক আশাক পরিচ্ছদ করতেন এবং মথুরাতে কয়েকটি বিভাগের এবং কয়েকটি জৈন মূর্তিও পাওয়া গেছে। সম্ভবত এই সমস্ত দেবদেবীদের বিভিন্ন ধরনের পশ্চিমের প্রচলন এবং তাদের প্রবর্তন কুষাণ আমলে ঘটেছিল বলে জানা যায়। প্রথম কনিষ্ক এবং কুবিস্কের মুদ্রায় এসব দেবদেবীর প্রতিশ্রুতির বিভিন্ন ফলক, বিভিন্ন মূল্যায়ন ভারতীয় শিল্পের মুদ্রাগুলি থেকেও বোঝা যায় এবং বলা যায় যে শুধু ব্রাহ্মণ্য দেবতারাই নয়, বরঞ্চ ভারতের স্থানীয় যে ভাবমূর্তি, স্থানীয় যে প্রতিমূর্তি, সেগুলির উপরও যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো। এদের মুদ্রায় ভারতীয় দেবতা, শিব, স্কন্দ, ইরানীয় এই সকল দেবতার আবির্ভাব ঘটতে থাকে এবং বলা যায় যে এই সকল দেবতা যথা শিব, স্কন্দ, ইরানীয় দেবতা মিত্র, মত্ত এবং আহু মামজাদা এই নামেও পরিচিত ছিল। এদের মুদ্রায় ভারতীয় দেবতারা শিব, ঋগ্বেদ, স্কন্দ এবং ইরানীয় দেবতা মিত্র, মত্ত এবং আহুরমাজাদা গ্রিক দেবতা হেলারিস এবং হেরাক্লিসের সঙ্গেও যুক্ত ছিল। কুষাণ যুগের মন্দিরগুলিতে শুধুমাত্র ব্রাহ্মণ্য ধর্মের বা ব্রাহ্মণ্য দেবতাই যে গুরুত্ব পেতেন বা স্থান গ্রহণ করেছিলেন তা নয়। এই সময় প্রতিমূর্তি পূজার প্রমাণও মেলে। কুষাণরা যে সে যুগে মন্দিরগুলিতে শুধু ব্রাহ্মণ্য দেবতারাই স্থান পেতেন না, বরং বলা যায় ভারতীয় দেবতার যেমন অগ্নি স্থানও এই সময় ছিল। কুষাণরা তাদের উদার ধর্মমত বা উদার ধর্মনীতি দেশের ধর্ম বৈচিত্র্যকে সযত্নে রক্ষা করেছিল। উদার ধর্মনীতি তাদের সাম্রাজ্যিক নীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। রাজনৈতিক দিক থেকে বিচার করলে বলা যায় একমতের ধননীতি এবং সব মতের সুবিধাজনক নীতি নিয়ে গড়ে উঠেছিল কুষাণ সাম্রাজ্য। কুষাণদের শাসনকালে ভারতীয়রা মধ্য এশিয়ার খোটান পর্যন্ত অভিপ্রায়ণ ঘটেছিল। এসব অঞ্চল তাদের স্থানীয়ভাবে বসতি স্থাপন করতে দেখা যায়। অয়েল পেন্টস এই সময় আবিষ্কৃত হয় এবং ভারতীয়রা বোঝা যায় যে কাশগড় এবং অন্যান্য অঞ্চল থেকেও বিভিন্ন ধরনের নিদর্শন সংগ্রহ করে নিয়ে আসে। ভারতীয়রা এই সময় বৌদ্ধ ধর্মকে খোটান অঞ্চলে তাদের অনুপ্রবেশ ঘটাতে দেখা যায়। ভারত ও চীনের মধ্যে যে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক সে সময় শুরু হয়েছিল তা ধর্মের মাধ্যমে সংযুক্ত ছিল এবং ধর্মের মাধ্যমে সেটি আরো জোরালো হয়। কুষাণরা ব্যাকট্রিয়া থেকে পাটলিপুত্র পর্যন্ত তাদের সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিল। তুর্কিস্তান এবং সিনকিয়াং পর্যন্ত তাদের রাজনৈতিক প্রভাবের বিস্তার ঘটে। তারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন, যার ফলে মধ্য এশিয়ার বৌদ্ধ ধর্ম এবং ভারতীয় সংস্কৃতির প্রসার ঘটতে দেখা যায়। এখানকার বাণিজ্যের পথ ধরে বৌদ্ধ প্রচারক ধর্ম প্রচার করেন এবং এই পথের মাধ্যমে বৌদ্ধ বিহারও নির্মাণ হয়, অর্থাৎ বৌদ্ধ ধর্মমত গ্রহণ, বৌদ্ধ ধর্মের বিকাশ এবং বৌদ্ধ বিহার গড়ে ওঠা প্রকৃতির সঙ্গে এই সময় বাণিজ্যের প্রভাব বিস্তার এবং কুষাণ ধর্মের প্রশাসনিক উন্নতি এবং কুষাণ ধর্মের আঞ্চলিক বিকাশের প্রসঙ্গটিও জড়িত হয়ে পড়ে। কুষাণ যুগে চীনের বৌদ্ধ ধর্মমতের সুপ্রতিষ্ঠা লাভ করে। চীনের সম্রাট এই সময়কার যিনি ছিলেন অর্থাৎ মিংলি ভারতের দূত পাঠিয়েছিলেন। বৌদ্ধ ধর্মের এই সময় চর্চা শুরু হয়। বৌদ্ধ ধর্ম চর্চার সঙ্গে সঙ্গে জানা যায় যে বৌদ্ধ পণ্ডিত কাশ্যপ মাতঙ্গ ধর্মরত্নকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য চীনে নিয়ে যান এবং কাশ্যপ চীনা ভাষা শিখে একখানি বৌদ্ধ ধর্মগ্রন্থ, ধর্মসূত্র এবং সংস্কৃতিতে লেখা 5খানি বৌদ্ধ ধর্মগ্রন্থের বহিঃপ্রকাশ ঘটান। প্রথম কনিষ্কের দরবারে একজন চীনা দূত এসেছিলেন। তারা মূলত ভাষা, ধর্ম, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে কুষাণরা গ্রিক এবং ইরানীয় ভাবধারা দ্বারা প্রভাবিত ছিল। এই সময় জানা যায় যে কুষাণরা নতুন স্টাইলের পোশাক পরত, গ্রিক এবং ইরানীয় দেবদেবীর উপাসনা করত। আলেকজান্দ্রিয়ায় যে সমস্ত ভারতীয় বসবাস করত
তারা গ্রিক সভ্যতাকে অগ্রাহ্য করেছিল। কিন্তু মধ্য এশিয়া এবং ভারতের গ্রিকরা গান্ধার শিল্পকলার বিবর্তনে বিশিষ্ট অবদান রেখে গিয়েছিল। রোমান সাম্রাজ্যের সঙ্গে কুষাণদের ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত হয় এবং কুষাণ সাম্রাজ্যকে দেবপুত্র এবং রাজাদের আমলে বিভিন্ন ধরনের মুদ্রার অনুকরণ করতেও দেখা যায়। কুষাণ রাজা রোমান সম্রাট ট্রাজানের রাজসভায় দূত পাঠিয়েছিলেন এবং জানা যায় কুষাণ রাজারা যে সকল উপাধি নেন, যেমন মহারাজ, রাজাধিরাজ, দেবপুত্র, কাইজার, সেগুলোর উপর বিদেশি প্রভাব পড়ে। যদিও গ্রিস এবং রোমের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে জানা যায় এবং ভারতীয় সভ্যতা এই সময় এদের দ্বারাই প্রভাবিত ছিল। ভৌগোলিক দিক থেকে বলা যায় যে উত্তর পশ্চিম অঞ্চল এবং পশ্চিম উপকূলের বাইরেও এদের প্রভাব পড়েনি। কুষাণ রাজারা শিল্প, সাহিত্য, বিজ্ঞানের অগ্রগতির পরিচয় বহন করে। এই জন্য সাংস্কৃতিক দিক থেকে এই সময় এই বিভাগে কুষাণদের যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যায়। শিল্পকলায় ছিল দুটি প্রধান কেন্দ্র, একটি হচ্ছে স্থাপত্য এবং অন্যটি হচ্ছে ভাস্কর্য। এবং স্থাপত্যের বিশেষ বহিঃপ্রকাশ উন্নতি লক্ষ্য করা যায়, কারণ এই যুগে মন্দির, বিহার, নগর, স্তূপ সারা দেশ জুড়ে রয়েছে। ভারতীয় এবং বিদেশি স্থপতিরা ধর্মাদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিল এবং স্থাপত্য নির্মাণ করেছিল। প্রথম কনিষ্ক পেশওয়ার বিশাল চৌধুরী নির্মাণ করেন এবং এই চৌধুরী দেখে ফাইলের মুগ্ধ হন এবং এর প্রশংসাও তিনি করেছিলেন। তক্ষশিলার ধর্ম, রাজনীতি এবং বিহারের নির্মাণ কুষাণ যুগে সৃষ্টি হয়েছিল। কারাটেকে উৎখননের ফলে একটি বিরাট বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়। বৌদ্ধ ধর্ম এবং বুদ্ধ মূর্তিকে কেন্দ্র করে ভাস্কর্য গড়ে ওঠে। অর্থাৎ বৌদ্ধ ধর্মের প্রভাব এবং বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে গড়ে ওঠা ভাস্কর্য ক্রমশ আমাদের এই ইঙ্গিতটি বহন করে দেয় যে কুষাণ যুগে এসেও বৌদ্ধ ধর্ম তার অস্তিত্ব রেখে দিয়েছিল। গান্ধার, মথুরা, অমরাবতী ব্যাপ্তিও ছিল সেই যুগে শিল্প চর্চার প্রধান কেন্দ্র। গান্ধার শিল্পকলার উপর গ্রিস, রোম, মধ্য এশিয়ার প্রভাব ছিল, কিন্তু অন্তরে এটি হলো ভারতীয়। এই যুগে বুদ্ধ মূর্তিগুলি প্রতীকের স্থান লাভ করেছিল। গান্ধার শিল্পশৈলীর মধ্যে এশিয়া এবং দূর প্রাচ্যের শিল্পকলার প্রভাব লক্ষ্য করা যায়। বিদ্যোৎসাহী কুষাণ শাসকদের আমলে স্থাপত্য এবং ভাস্কর্যের মেলবন্ধন করতেও দেখা যায়। মন্দির নির্মাণ, বিহার নির্মাণ, স্তূপ নির্মাণ, চৈত্য নির্মাণ প্রভৃতিও এই সময়কার কেন্দ্রগুলিকে কেন্দ্র করেই গড়ে ওঠে। স্থাপত্যের ক্ষেত্রে যে বিকাশ ঘটতে দেখা যায় সেগুলোর ক্ষেত্রে কুষাণ রাজারা যথেষ্ট অবদান রেখে গিয়েছিল। কুষাণ রাজারা বড় বড় নির্মাতা ছিলেন। এরা অসংখ্য মন্দির নির্মাণ করেছিলেন, বৌদ্ধ বিহার, স্তূপ, চৈত্য এবং নগর নির্মাণ করেছিলেন। ধর্মাদর্শ দ্বারাও তারা অনুপ্রাণিত হয়ে শিল্পীরা সুসংগঠিত বিভিন্ন শিল্প নিদর্শন সৃষ্টি করেন, যার মধ্যে দেশীয় ও বিদেশি প্রভাবের মিশ্রণ লক্ষ্য করা যায়। পেশওয়ারের বিশাল চৌধুরী নির্মাণের জন্য প্রথম কনিষ্ক গ্রিক স্থপতি অজিলিউসকে নিযুক্ত করেছিলেন। তক্ষশিলায় উৎখননের ফলে জানা যায় যে ধর্মযাজক বিহার খ্রিস্টীয় দ্বিতীয় শতকে নির্মিত হয়। কুষাণ যুগে ভাস্কর্য শিল্পের কয়েকটি প্রধান কেন্দ্র গড়েছিল এবং এগুলির মধ্যে ছিল বিশেষ করে উল্লেখ্য গান্ধার, মথুরা, অমরাবতী এবং ব্যাকট্রিয়া। এই ভাস্কর্য শিল্প হলো বুদ্ধ জীবন কেন্দ্র। গ্রিস, রোম, মধ্য এশিয়ার শিল্প ঐতিহ্য দ্বারা তা প্রভাবিত। এই শিল্পশৈলীগুলির অন্তঃস্থিত উপাদানগুলি হলো ভারতীয়। বৌদ্ধ মূর্তিগুলি বৌদ্ধ প্রতীকের ইঙ্গিত বহন করে এবং শিল্পীর নিখুঁত হাতের কাজ এইগুলিতে প্রস্ফুটিত হয়। গান্ধার শিল্পকলার সঙ্গে তুলনায় মথুরা শিল্পরীতি অনেকখানি মৌলিক ছিল এবং মথুরা শিল্পীরা শুধু বৌদ্ধ মূর্তি যে নির্মাণ করতেন তা নয়, ধর্ম নিরপেক্ষ বিষয় নিয়েও তারা শিল্প সৃষ্টি করেছিলেন। শিল্পীরা এখানে যা নির্মাণ করেছেন তা ছিল মূলত বৌদ্ধ স্তূপেরই পরিপূরক। বুদ্ধের জীবন, বুদ্ধের বিচিত্র কর্মকাণ্ড এই সময়কার নির্মাণ কাণ্ডের বিশেষ বিষয় হয়ে ওঠে। এইভাবে দেখা যাচ্ছে উত্তর ভারতের শিল্প ঐতিহ্য এবং আংশিকভাবেও এগুলি প্রভাবিত ছিল। তুর্কিস্তান, আফগানিস্তানের সাম্প্রতিককালে উৎখননের ফলে জানা গেছে ব্যাকট্রিয়ান নামক একটি পৃথক শিল্প শৈলী এই সময় এই অঞ্চলগুলিতে গড়ে ওঠে। এই শৈলীগুলি গান্ধার এবং মথুরা, পার্থিয়ান এবং গ্রিক রীতির দ্বারা পরিপুষ্ট ছিল। কুষাণ রাজারা সংস্কৃত সাহিত্যের পৃষ্ঠপোষকতা করে যান, যার ফলে যথেষ্ট উন্নত হয়। প্রথম কনিষ্ক, প্রথম বাসুদেব সংস্কৃত সাহিত্যের উন্নতিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেন এবং রাজশেখর বসু জানিয়েছেন যে বাসুদেব সংস্কৃত সাহিত্যে উৎসাহী পৃষ্ঠপোষক এবং দার্শনিক অশ্ব ঘোষ ছিলেন কনিষ্কের সমসাময়িক এবং তার পৃষ্ঠপোষকতাও তিনি লাভ করেছিলেন।
অযোধ্যার বিশিষ্ট পণ্ডিত কনিষ্ক পাটলিপুত্র নিয়ে যান এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এরপর বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি যথাসম্ভব উদ্যোগ নেন। এই যুগের আরেকজন শ্রেষ্ঠ লেখক, শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন নাগার্জুন। জন্মসূত্রে ব্রাহ্মণ নাগার্জুন বেদান্ত দর্শন দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন। তার কর্মসংস্থান ছিল সাতবাহন রাজ্য এবং খালের নাগার্জুনের নাম পাওয়া যায়। বানভট্টের লেখা থেকে জানা যায় নাগার্জুন সাতবাহন রাজাদের বন্ধু বলতেন, অর্থাৎ তিনি সমসাময়িক এবং কারিকার লেখক এবং মাধ্যমিক দর্শনের প্রতিষ্ঠাতা। তিনি সত্যের আপেক্ষিকতার উপর জোর দেন। তার দর্শনের শূন্যপাত বলা হয়। এই পৃথিবী অবাস্তব, সর্বদা পরিবর্তনশীল এবং অন্যান্য জগৎও তাই। নাগার্জুন শুধু একজন বড় দার্শনিক ছিলেন না, তিনি সে যুগের একজন বড় বিজ্ঞানীও ছিলেন। বলা হয় নাগার্জুন রসায়ন শাস্ত্র এবং অ্যালকেমির কয়েকটি গ্রন্থ লিখেছিলেন। অর্থাৎ সাংস্কৃতিক দিক থেকে কুষাণ যুগের অগ্রগতি এই বিভিন্ন ঐতিহাসিক এবং বিভিন্ন দার্শনিকদের সূত্র ধরে এগিয়ে চলেন। নাগার্জুন একদিকে ছিলেন বিজ্ঞান এবং আরেকদিকে ছিলেন দর্শনের সঙ্গে যুক্ত। কুষাণ যুগে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যায়। চরক সুশ্রুত ছিলেন এই যুগের প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী। চরক লেখেন চরক সংহিতা এবং এদের মধ্যে রয়েছে 8টি প্রধান রোগ এবং তাদের নিরাময়ের উপায়। এই গ্রন্থটি পরে ভারবি এবং ফার্সি ভাষাতেও অনুদিত হয়। এর থেকে বলা যায় যে এই গ্রন্থের জনপ্রিয়তা যথেষ্ট ছিল। সুশ্রুত লেখেন শল্য চিকিৎসা বিদ্যার উপর। এতে বলা হচ্ছে শল্য চিকিৎসা নানা পদ্ধতি এবং বিভিন্ন ধরনের শল্য চিকিৎসার যন্ত্রপাতির উল্লেখও আমরা এই সময় পাই। অর্থাৎ কুষাণ যুগ মূলত সাংস্কৃতিক উত্থান, সাংস্কৃতিক আগমন এবং সাংস্কৃতিক বিকাশের পর্যায়কে চিহ্নিত করে আছে। বৌদ্ধ ধর্মের বহিঃপ্রকাশ, শিল্প, সাহিত্য, স্থাপত্য, ভাস্কর্য প্রভৃতি ক্ষেত্রে দেখা যায় যে কুষাণ সম্রাটদের অবদান অনস্বীকার্য এবং তাদের পৃষ্ঠপোষকতায় কুষাণ সাম্রাজ্যের বিকাশে, কুষাণ সাম্রাজ্যের সাংস্কৃতিক বিকাশের মূল চাবিকাঠি ছিল। এর পরবর্তী পর্যায়ে কুষাণ সম্রাট প্রথম কনিষ্কের মূল্যায়ন বা তার অবদান এক্ষেত্রে অনস্বীকার্য এবং কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক রূপে প্রথম কনিষ্ক 78 খ্রিস্টাব্দে তিনি সিংহাসন আরোহণ করেন এবং 101 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেন। এটা খুবই সম্ভব যে কনিষ্ক দ্বিতীয় কোৎসিসের মৃত্যুর পর তার সিংহাসন লাভ করেছিলেন। প্রথম জীবনে প্রাদেশিক গভর্নর হিসেবে তিনি কাজ করেন এবং কুষাণ শাসকদের অধীনে তিনি থাকেন। ভীম কোৎসিসের মৃত্যুর পর কুষাণ সাম্রাজ্যের প্রাদেশিক শাসকদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। এই শক্তির দ্বন্দ্বে কনিষ্ক জয়ী লাভ করেন এবং এরপরে কুষাণ সাম্রাজ্যের পূর্ব দিকে এবং প্রদেশে কনিষ্ক প্রাদেশিক গভর্নর হিসেবে কর্মরত ছিলেন। ক্ষমতা দখলের পর কনিষ্ক ব্যাকট্রিয়া, আফগানিস্তান, পাঞ্জাব, সিন্ধু এবং সন্নিহিত অঞ্চলের উপর প্রভাব বিস্তার করেন। তিনি এক বিশাল সাম্রাজ্যের অধীশ্বর হন। তিনি তার পূর্বসূরি দ্বিতীয় কোৎসিসের কাছ থেকে যা লাভ করেছিলেন তা তার রাজনৈতিক উচ্চাশা পূর্ণ করতে পারেনি। কনিষ্কের মুদ্রা, লেখ এবং সমকালীন সাহিত্য থেকে জানা যায় তার বিশাল সাম্রাজ্যের কথা। কনিষ্কর লেখগুলি থেকে জানা যায় তিনি উত্তরপ্রদেশ, সিন্ধু, আফগানিস্তান ও ব্যাকট্রিয়া শাসন করতেন। তার পূর্ব সাম্রাজ্যের সদর কার্যালয় ছিল মথুরা। তার লেখ পাওয়া গেছে কাশীতে। তার উত্তরসূরির লেখ মিলেছে মধ্যপ্রদেশের সাঁচিতে। বলা হয় কনিষ্ক এইসব অঞ্চলের উপর তার প্রভাব বিস্তার করেছিলেন এবং এইভাবে অলবিরুনির লেখা থেকে আমরা জানতে পারি যে তিনি আফগানিস্তান এবং সন্নিহিত অঞ্চলের উপরে আধিপত্য স্থাপন করেছিলেন। হিউয়েনসানের বর্ণনা থেকে জানা যায় গান্ধা, পুরুষপুর এবং সুংলি পর্বতের পূর্ব দিকের সব অঞ্চল কনিষ্কের সাম্রাজ্যভুক্ত হয়েছিল। চীনা এবং তিব্বতী লেখকদের রচনা থেকে জানা যায় যে তিনি কনিষ্ক, অযোধ্যা, পাটলিপুত্র, পূর্ব ভারতের উপরেও তার আধিপত্য স্থাপন করেছিলেন। পূর্বে বিহার পর্যন্ত তার সাম্রাজ্যের বিস্তার ঘটার কথা আমরা জানতে পারি। তবে এই কথা নিশ্চিতভাবে বলা যায় না যে বাংলা কনিষ্কের অধীনে ছিল কিনা। তবে এটা সম্ভবত ঠিক যে বাংলার একাংশ তার সাম্রাজ্যের মধ্যেই ছিল। কুষাণদের মুদ্রা পাওয়া গেছে তমলুক, মুর্শিদাবাদ এবং বগুড়ায়। ভারতের পশ্চিম দিক থেকে শক, খত্রক, নহপান একটি রাজ্য স্থাপন করে, যার মধ্যে ছিল দাক্ষিণাত্যের কিছু অংশ। এই শক শাসক শকাব্দ ব্যবহার করেন, যা ছিল আসলে কুষাণ সম্ভব এবং গবেষকরা মনে করেন এই শক শাসক নহপান কনিষ্কের একজন প্রাদেশিক শাসক ছিলেন। প্রথম কনিষ্ক এক বিশাল সাম্রাজ্য স্বপ্ন দেখেছিলেন এবং এই সাম্রাজ্য শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। চীন লেখকদের রচনা থেকে জানা যায় প্রথম কনিষ্ক পশ্চিমে পার্থিয়ানদের পরাস্ত করেন।
তিনি মধ্য এশিয়ার কাশগড়, খোটান এবং ইয়ারকান অধিকার করেছিলেন। হিউয়েনসাং জানিয়েছেন যে কনিষ্ক মধ্য এশিয়ার একখানি সামরিক সাফল্য লাভ করেছিলেন এবং যে পার্শ্ববর্তী অঞ্চলের চীনা শাসকরা তার সার্বভৌমত্ব স্বীকার করে নেন। জীবনের শেষের দিকে তিনি চীনাদের সঙ্গে এক সংঘর্ষে জড়িয়ে পড়েন। চীনা সেনাপতি প্যান চাওয়ের সঙ্গে তার সংঘর্ষ হয়। এই চীনা সেনাপতি চীনা সম্রাট হোতির অধীনে ছিলেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে কনিষ্ক হলেন ভারতের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সাম্রাজ্য নির্মাতা। কাশ্মীর থেকে দক্ষিণে সাঁচি, পূর্বে কাশী থেকে পশ্চিমে সিন্ধু উপত্যকা পর্যন্ত তার সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল। সম্ভবত বিহার, পূর্বের বিহার অঞ্চল তার সাম্রাজ্যের মধ্যেই ছিল। মথুরা ছিল তার দ্বিতীয় রাজধানী, যেখানে তিনি তার মুদ্রা পাওয়া গেছিল। শ্রাবস্তী, সারনাথ, কৌশাম্বীতে তার লেখগুলিও পাওয়া যায়। এর থেকে অবশ্য প্রমাণিত হয় না যে এইসব অঞ্চল তার সাম্রাজ্যের সীমার মধ্যেই ছিল। ভারতীয় সীমানার বাইরেও খোটান, কাশগড়, ইয়ারকান তিনি জয় করেছিলেন। অক্সাস নদীর তীরে ব্যাকট্রিয়া তার সাম্রাজ্যভুক্ত হয়েছিল বলে জানা যায়। পশ্চিম ভারতের বিভিন্ন বন্দর যেমন বারিগজা অর্থাৎ ভৃগুকচ্ছ, মধ্য এশিয়ার রেশম পথ দিয়ে রোম ও চীনের সঙ্গে বাণিজ্য চলত। পারস্য উপসাগরীয় দেশগুলির সঙ্গে ভারতের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্কের অস্তিত্বের কথাও জানা যায়। কনিষ্কের রাজধানী পুরুষপুর ছিল সেই যুগের একটি বিখ্যাত সাংস্কৃতিক কেন্দ্র। সুন্দর সুন্দর সৌধ, বিহার দিয়ে রাজধানীগুলিকে সুসজ্জিত করা হয়েছিল। হিউয়েনসাং এবং অলবিউনির বিভিন্ন লেখ থেকে জানা যায় যে কনিষ্কের রাজধানীতে একটি বিশাল চৈত্য এবং বিহার ছিল। এই চৈত্য এবং বিহারের কথা বৌদ্ধ জগৎও জানত। গ্রিক স্থপতি অজিসিউলাস হলেন এর নির্মাতা। অর্থাৎ মায়ানমার, জাপান, চীন, বৌদ্ধ ধর্ম, তিব্বত প্রভৃতি অঞ্চলও সম্প্রসারিত হয়। শিল্পকলার দিক থেকেও যদি আমরা কনিষ্কের উল্লেখ করি তাহলে বলতে হয় যে কনিষ্কের শাসনকাল সাংস্কৃতিক ইতিহাসের ক্ষেত্রে একটি স্মরণীয় যুগ হয়ে রয়েছে। বুদ্ধের বোধিসত্ত্ব মূর্তিগুলিও এই যুগে পূজা পেত। শিল্পীরা এইসব মূর্তি নির্মাণ করত অসংখ্য এবং তার ভক্তরা এই সময় পুজো করত। গান্ধার, মথুরা, সারনাথ, অমরাবতী প্রভৃতি শিল্পের জাঁকজমকতা এই সময় লক্ষ্য করা যায়। প্রত্যেকটি শিল্পকেন্দ্র নিজস্ব ধারা, নিজস্ব শিল্পী, নিজস্ব আঙ্গিক নিয়ে বিকশিত হয়। কুষাণ যুগে গান্ধার শিল্পের প্রভূত উন্নতি হয়। এই শিল্পকলার মধ্যে গ্রিক, রোমান এবং ভারতীয় শিল্পরীতির মিশ্রণ ঘটে। বুদ্ধ মূর্তিগুলো সব গান্ধার ভাস্কর্য রীতিতে নির্মিত হয়। শুধু পেশোয়ার নয়, কনিষ্ক কয়েকটি বিহার, চৈত্য এবং স্তূপ, কাশ্মীর, মথুরা এবং তক্ষশিলা নির্মাণ করেন। প্রথম কনিষ্ক কুষাণ রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন এবং তিনি শুধুমাত্র বিশাল সাম্রাজ্যই যে রচনা করে গেছিলেন তা নয়, তার সময় শিল্প সমৃদ্ধির উন্নতি, সাম্রাজ্যের বিস্তার, প্রশাসনিক উন্নতি, প্রশাসনিক সংস্কার প্রভৃতি মিলিয়ে এই সাম্রাজ্য, এই ধর্ম, এই সময়কার সংস্কৃতি সমস্ত ঐতিহাসিক মহলকে আকৃষ্ট করেছিল। তিনি মহাযান মতবাদ প্রচার করেন এবং এই বিভিন্ন শাস্ত্র সম্বলিত বিভিন্ন উপাদানও তার সময় প্রভাবিত হয়। সেই সময় শিক্ষা সংস্কৃতির একটি মেলবন্ধন ঘটতে দেখা যায়। কনিষ্কের সঙ্গে সঙ্গে কনিষ্কের সময়কার ভারত রোম বাণিজ্যের উল্লেখ না করলে এই অধ্যায়কে সম্পূর্ণ বলা যায় না। প্রাচ্যের বাণিজ্যের ইতিহাসে ভারত রোম বাণিজ্য একটি বিশিষ্ট অধ্যায় গ্রহণ করে রয়েছে। এই বাণিজ্য সবসময় যে অগ্রগতি ছিল তা নয়, এর উত্থান পতনের ঘটনাও আমরা লক্ষ্য করতে পারি। তবে এই বাণিজ্য একেবারে এই সময় শেষ হয়ে যায়নি। সঙ্গম কবির এই বাণিজ্যের উল্লেখ করে লিখেছেন, রোমানরা বড় বড় জাহাজ নিয়ে এই সময় বিভিন্ন নদীতে পাড়ি দিত এবং সোনা এবং অন্যান্য বিভিন্ন ধরনের উপাদান নিয়ে তারা, গোলমরিচ, বিভিন্ন ধরনের উপাদান নিয়ে তারা বাণিজ্য করত। ভারত রোম বাণিজ্যের পরিমাণ, বাণিজ্য পথ, এর প্রভাব এবং অনেক তথ্য এই সময় পাওয়া যায়, যেমন পেরিপ্লাসের গ্রন্থ, প্লিনির গ্রন্থ, মিলিন্দ কম্ব এবং তামিল সঙ্গম সাহিত্য এর উল্লেখ আমরা পেতে পারি। ভারতে প্রাপ্ত বিভিন্ন তথ্যগুলি থেকে জানা যায় যে রোমান স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, তাম্র মুদ্রা, ব্রোঞ্জ মুদ্রা এই বাণিজ্যের উল্লেখ আছে। এই বাণিজ্যের সমৃদ্ধির পরিচয় আছে। রোমান মুদ্রা বেশিরভাগ সময় পাওয়া গেছে দক্ষিণ ভারতীয় অঞ্চলগুলিতে। মুদ্রা ছাড়াও ভারত ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাণিজ্যের অন্য প্রমাণ মিলে মৃৎপাত্রের আবিষ্কার, অর্থাৎ মুদ্রা এবং আরেকদিকে মৃৎপাত্রের আবিষ্কার থেকে বলা যায় যে এই সময় কিন্তু বাণিজ্যের একটি রমরমা অবস্থা ছিল। উত্তর পশ্চিম ভারতের কুষাণ এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলি এই বাণিজ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল।
পেরিপ্লাসে বলা হয়েছে সিন্ধুর বদ্বীপ অঞ্চলের বন্দরগুলি এবং গুজরাটের উপকূল অঞ্চলের বন্দরগুলি এই বাণিজ্যের সঙ্গে সংযুক্ত ছিল। মৌর্য পরবর্তী এবং প্রাক গুপ্ত যুগের ভারতের অন্তর বাণিজ্য এবং বহির বাণিজ্য দুই এই সময় বেড়েছিল। উত্তর পশ্চিম ভারতের ইন্দো গ্রিকরা এশিয়া এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের সঙ্গে যুক্ত ছিল। সব পার্থিয়ান কুষাণরা মধ্য এশিয়া এবং চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্কে যথেষ্ট উৎসাহী ছিল। দাক্ষিণাত্যে সাতবাহন রাজারা এই সময় উত্তর এবং দক্ষিণ ভারতের বিভিন্ন পথে যোগাযোগ বিস্তার ঘটিয়েছিল। এই সময় শুধু গাঙ্গেয় অববাহিকায় নয়, সমগ্র উপমহাদেশে কৃষির উন্নতির কথাও জানা যায়। গ্রিক লেখক স্ট্র্যাবোর বর্ণনা বা ডায়োডোরাসের লেখার বর্ণনা থেকেও আমরা এই কৃষির উল্লেখের কথা জানতে পারি। কৃষি সমৃদ্ধির পাশাপাশি শিল্পের উন্নতি এবং বয়ন শিল্পের উন্নতির কথাও জানা যায়। বাণিজ্য পথ, পরিবহনের উন্নতি, এই সবই কিন্তু এই কৃষি উন্নতি, বাণিজ্যের উন্নতি, কারিগরির উন্নতিকে প্রকাশ করছে। ভারত উপমহাদেশের বাণিজ্যের বৃদ্ধির একটি কারণ ছিল উন্নততর যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা। এই যুগে ভারতবর্ষের 4টি বড় রাস্তা এবং অনেকগুলি শাখা রাস্তা ছিল। সাতবাহনদের রাজধানী কৈঠান থেকে একটি রাস্তা বেরিয়ে মধ্য গাঙ্গেয় অববাহিকা পর্যন্ত বিস্তৃত ছিল। পথের মধ্যে ছিল নাসিক, উজ্জয়িনী এবং সাঁচি। আর একটি বড় রাস্তা চম্পা থেকে বেরিয়ে পশ্চিমে পুষ্কলাবতী পর্যন্ত গিয়েছিল। এই চম্পা ছিল অঙ্গের রাজধানী। পশ্চিমের বৃহৎ বন্দর দিগুপত্র স্থলপথে কাবুলের সঙ্গে যুক্ত ছিল। খ্রিস্টপূর্ব 2য় শতক নাগাদ এশিয়া এবং ইউরোপের সঙ্গে এই পথের সংযুক্তি ঘটে। এই বাণিজ্য পথের প্রধান বর্ণনা বা প্রধান পণ্য রূপে আমরা যে কথা জানতে পারি সেটি হলো চীনের রেশম। এই রেশম পথ গিয়েছিল পার্থিয়া পারস্য সাম্রাজ্যের মধ্যে দিয়ে এবং যথেষ্ট স্পষ্টভাবে, কিন্তু যথেষ্ট অশান্ত ছিল এই পথ। ঠিক এই কারণে রোমান সাম্রাজ্যের রেশমের দাম খুব বেশি হতো। এর কারণ হলো ব্যবসার ঝুঁকি। কুষাণ সম্রাটরা এক বিশাল সাম্রাজ্য এই সময় স্থাপন করেছিল। খ্রিস্টীয় প্রথম শতকের মধ্যভাগ বণিক এবং নাবিকরা মৌসুমী বায়ুর কথা জেনেছিল এবং মৌসুমী বায়ু আবিষ্কৃত হলে বণিকদের স্থলপথের উপর নির্ভরতা কমতে শুরু করে। এর আগে ভারতের সমুদ্র বাণিজ্য খুব উন্নত ছিল না। গ্রিক লেখক স্ট্র্যাবো জানিয়েছেন যে তিনি 120টি জাহাজকে আলেকজান্দ্রিয়া থেকে ভারতের অভিমুখে যাত্রা করতে দেখেছিলেন। পেরিপ্লাস ও টলেমির ভূগোলে ভারতীয় বন্দর যেমন সিন্ধুর বদ্বীপে বারাবারিকম, গুজরাট উপকূলে ভৃগুকচ্ছ এবং ভূগোলে ভারতীয় বন্দরে যেমন সিন্ধু বদ্বীপের অঞ্চলের কথা উল্লেখ আছে, শিমুল্লার উল্লেখ আছে এবং কল্যাণেরও উল্লেখ পাওয়া যায়। পশ্চিম উপকূলের মুজিরাস বন্দরের কথা আমরা এই সময় জানতে পারি। কতগুলো ঐতিহাসিক কারণে ভারত ও রোমের বাণিজ্যের শ্রীবৃদ্ধির উল্লেখও আমরা পাই এবং বিশাল অঞ্চল জুড়ে যে রোম ভারত বাণিজ্যের ফলপ্রসূতা লাভ করেছিল এবং তা শান্তির দিকে এগিয়ে চলেছিল সে কথা আমরা প্লিনি, পেরিপ্লাস, টলেমির লেখা থেকেও জানতে পারি। শুধু অর্থনৈতিক ক্ষেত্রেও নয়, ভারত রোম বাণিজ্যের এই রমরমা, ভারত রোম বাণিজ্যের এই প্রভাব পড়েছিল জনগণের উপরেও, তাদের ভাবনা চিন্তার জগতের ক্ষেত্রে। গ্রিক, ল্যাটিন ভাষা, সংস্কৃতি শব্দের গ্রহণ, এইসব শব্দের আবিষ্কার এবং বিভিন্নভাবে বাণিজ্য সম্পর্কিত তথ্যগুলির মধ্যে দিয়ে উঠে আসে। ভারতের জ্যোতিষ চর্চার মুদ্রার প্রভাব সবচেয়ে উজ্জ্বল নিদর্শন ছিল হচ্ছে ভারত রোম বাণিজ্যের প্রভাব এবং গ্রিক প্রভাবের সবচেয়ে উজ্জ্বল নিদর্শন কিন্তু আমরা বলতে পারি গান্ধার শিল্প। পশ্চিমের উপর ভারতের প্রভাবের অস্বীকার করা যায় না এবং ভারতের লোককাহিনী, দর্শন, বৌদ্ধ ধর্ম, আধ্যাত্মিকতা বা সাহিত্যের প্রভাব প্রভৃতিও এই সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ ডক্টর অধ্যাপক ডিএন ঝাকে অনুসরণ করে আমরা বলতে পারি যে ভারত রোম অবক্ষয় দুটি সম্ভাব্য কারণের কথা উল্লেখ তিনি করেছেন, যথা বাইজান্টাইন সাম্রাজ্যের রেশমের চাষ এই সময় শুরু হয় এবং প্রচুর পরিমাণে রেশম এই সময় উৎপন্ন হতে থাকে এবং ভারত রোম বাণিজ্যের দুই প্রধান পণ্য এই সময় রেশম এবং মশলা। ভারত রোম বাণিজ্যের ফলপ্রসূতার সঙ্গে সঙ্গে গান্ধার শিল্প, যেটা পাঞ্জাব অঞ্চল, পেশোয়া অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এবং যেখানে আমরা দেখতে পাই যে প্রচুর পরিমাণে গ্রিক স্থাপত্য, গ্রিক ঐতিহ্য, পার্সিক, রোমান ঐতিহ্যের যে প্রভাব পড়েছিল সেটি গান্ধার শিল্পকে কেন্দ্র করেই গড়ে ওঠে।